হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের ক্লাস 10 ম্যাথ ভেদ থেকে আমরা অঙ্ক করাচ্ছি। তো ভেদ থেকে প্রথম ক্লাস দেওয়া হয়ে গেছে পার্ট 1, আজকে আমরা নিয়ে এসেছি পার্ট 2। তো দেখো পার্ট 2 ভিডিওতে তোমাদের দেখাবো আমি ক্লাস 10 ম্যাথ ভেদ ভেরিয়েশন কষে দেখি 13, পেজ নাম্বার 196 পাতা 197 পাতা। তো আমরা পার্ট 2 নিয়েছি। আমরা পার্ট 1-এ তোমাদের দেখিয়েছিলাম যে ভেদ থেকে 1 থেকে 9 নম্বর অঙ্ক দেখিয়ে দিয়েছি। আজকে আমরা 10 নম্বর থেকে করাবো। তো চলো আমরা অঙ্কগুলোতে চলে যাবো। তো দেখো আমরা 10 নম্বর প্রশ্ন নিয়ে নিয়েছি। তো আমরা 10 নম্বর প্রশ্নটা করাবো। তোমাদের যে বইটা আছে ক্লাস 10 গণিত প্রকাশ দশম শ্রেণী বইটা, এই বইটা তোমরা বের করো এবং প্রশ্নগুলো দেখো এবং বুঝো। প্রশ্ন বুঝে একসঙ্গে আমার সঙ্গে অঙ্ক করতে হবে, তারপরে অঙ্ক কিন্তু ভালো হবে। তো চলো আমরা 10-এর প্রশ্নটা দেখে নিই কী বলছি। দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। ঠিক আছে, এই যে ওয়াইটা, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে আছে আর অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান সমান 1 হলে ওয়াই সমান সমান -1 এবং এক্স সমান সমান 3 হলে ওয়াই সমান সমান 5। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের প্রথমে বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান বলেছে। তাহলে আমরা প্রথমে দুটি চল ধরে নিব। এই যে ওয়াই বলেছে দুটি চলের সমষ্টির সমান। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। আমরা ধরে নিচ্ছি যে দুটি চলো বলেছে, ধরি দুটি চলো। আমরা একটা চলো পি নিয়ে নিলাম ও আর একটা চলো কিউ নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা অতএব দেখিয়ে লিখতে পারবো। তো অতএব ওয়াই সমান সমান, এই যে ওয়াই বলেছে দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই হবে পি প্লাস কিউ। ওয়াই সমান সমান পি প্লাস কিউ, এই দুটি চলের সমষ্টির সমান ওয়াইটা বলেছে। আচ্ছা, এখন দেখো তারপর বলেছে যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে আছে। একটি বলতে দেখো পিকে আমরা একটি চলো বলবো আর কিউটাকে আমরা অন্য চলো বলবো, তাই না? তাহলে একটি বলতে এখানে যেটা বলেছে প্রশ্নানুসারে আমরা লিখবো। দেখো প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, যার একটি চলো বলতে পি। তাহলে যে পি একটি এক্স চলের সঙ্গে সরলভেদে আছে, তাহলে পিটা এক্সের সঙ্গে সরলভেদে, তাহলে পি ভেরিয়েস এক্স লিখতে পারবো। এবং কি বলেছে দেখো অন্যটি কে আছে কিউ। তাহলে যে কিউটা অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে কিউটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে কিউ ভেরিয়েস 1/x হবে। ব্যস্ত ভেদ বললে 1/, দেবা তোমরা। এভাবে দুটো ভেদ পেয়ে গেলাম। এখন এই দুটো ভেদ থেকে ভেদ যদি আমরা তুলে দিই, তাহলে পি সমান সমান k1x পাবো এবং কিউ সমান সমান k2/x পেয়ে যাব। এখানে আমরা k1 k2-র পরিচয় দিয়ে দেবো। পাশে বলবো k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তো এই যে আমাদের পি এর মান কিউর মান পেয়ে গেছি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এই সমীকরণে। তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব, পি এর জায়গায় বসাবো দেখো k1x প্লাস আর কিউর মানটা আমরা বসাবো k2x। ঠিক আছে, এই সমীকরণটা এইভাবে দাঁড়িয়ে গেল। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এখন আমাদের কি বলে দিয়েছে দেখো, আমাদের x যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মানটা -1। তাহলে এখানে আমরা লিখবো x সমান সমান 1 হলে y সমান সমান -1। ঠিক আছে, এটা আমাদের হয়। তাহলে মানগুলো বসাবো 1 থেকে, দেখো 1 নং সমীকরণে যে মান বসাই, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো -1 আর এখানে k1 ইন্টু এক্সের জায়গায় 1 প্লাস k2/x এর জায়গায় 1, এই যে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা k1 k2 একটা সমীকরণ পাবো। তাহলে দেখো k1 প্লাস k2 সমান সমান -1 পেয়ে গেলাম। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো তো আবার আমাদের কার মান দেওয়া আছে, এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে। তাহলে x সমান সমান 3 হলে ওয়াই সমান সমান কত হবে 5। তাহলে আমরা আবার 1 নঙে যদি মানটি বসিয়ে দিই 1 থেকে দেখো, তাহলে ওয়াইয়ের মান এখন 5 বলেছে, তাহলে ওয়াইয়ের জায়গায় 5 বসাবো সমান আর এক্সের জায়গায় আমরা 3 বসাবো। তাহলে k1 ইন্টু 3 প্লাস k2/3, দেখো মান বসিয়ে দিলাম। চলো এখানে আমরা কী করব, আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই তো সমীকরণটা দেখো তো এটা 15 হয়ে যাবে। এটা আমরা 9k1 পেয়ে যাব আর এটা k2 হয়ে যাবে। সমীকরণটাকে যদি সাজিয়ে লিখি আমরা পেয়ে যাব দেখো 9
9k1 প্লাস k2 সমান 15। এটাকে আমরা 3 নং সমীকরণ নাম দিয়ে দিলাম। বা 2 নং সমীকরণ পেয়েছি আর 3 নং সমীকরণ পেয়েছি k1 k2 দিয়ে। এখন এই 2 এবং 3 সমীকরণ থেকে k1 আর k2 এর মান বের করবো আমরা। তো আমরা দেখো তো আমরা যে 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব, তোমরা আমাদের দেখো কে কেটে যাবে, k2টা কেটে যাবে, k1 থাকবে আমাদের। তো চলো তার জন্য একটু জায়গাটা আমরা প্লেস করি, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণটা আমরা একটা আমাদের দরকার, আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম, বাদ দিলাম, ঠিক আছে। এই যে দেখো, তাহলে দেখো তো আমরা কী করব, আমরা এখন করব 3 থেকে এই যে 3 থেকে 2 বিয়োগ করব এই দুটো সমীকরণকে। তাহলে বিয়োগ করলে কত পাবো, আমাদের কিন্তু দেখো 9k1 থেকে k1 বিয়োগ, তাহলে আমাদের 8k1 পাবো। আর এই যে k2 আর k2 আছে, এরা তো কেটে যাবে, যদি বিয়োগ করছি তা কেটে গেল k2 সমান সমান। এবার ডান দিকে দেখো 15 থেকে -1 বিয়োগ, তাহলে 15 আর -1 কত হবে আমাদের, মাইনাসটাই যে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের হয়ে যাবে কত, 15 আর এটা একে 16 হয়ে যাবে। মনে রাখবা কিন্তু, যেহেতু -1 বিয়োগ করছো কোথায় যাবে, 15 আর একটা যোগ হয়ে যাবে 16। তাহলে এটা হয়ে গেল আমাদের, এটা কাটাকাটি করে দাও, আর 2 16। তাহলে এখান থেকে আমরা k1 কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এবার এই যে 2 মানটা আমরা কোথায় বসিয়ে দেবো, 2 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে k2 পেয়ে যাব। তাহলে 2 থেকে k1 এর মানটা বসাবো, k1 এর মান কত, k1 এর মান 2 প্লাস আর দিকে k2 সমান সমান -1। তাহলে এখান থেকে k2 কত হবে, -1 -2, বা k2 মানটা দেখো -3 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো k1 আর k2 মান পেয়ে গেছি। এবার এই যে 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেবো। 1 নং সমীকরণে বসালে আমাদের দেখো y আর x এর একটা সম্পর্ক পেয়ে যাবো, যেটা আমাদের বের করতে বলেছিল। তো আমরা এখন কি করব, এই যে 1 থেকে পাই, ঠিক আছে। এই যে একটা আমাদের দেওয়া আছে, তাহলে 1 থেকে আমরা কি করব, যে মানটা বসাই। তাহলে এখানে আমাদের y সমান সমান k1 এর মানটা কত, 2 পেলাম। তাহলে 2x প্লাস k2 এর মান -3 পেয়েছি, -3 আর নিচে x। এই যে দেখো 1 থেকে আমাদের এই যেখান থেকে মানটা বসালে এই সমীকরণ এটা এভাবে হয়ে যাবে। তাহলে এখানে একটু সলভ করে নিই আমরা, অ্যান্সার কিন্তু চলে এসেছে, জাস্ট একটু সলভ করবো, সেগুলো একটু মুছে দিলাম। তাহলে এখানে দেখো বা y সমান সমান এটা 2x, এটা প্লাস মাইনাসে -3/x, দেখো আমাদের পেয়ে গেছি x ও y এর মধ্যে সম্পর্ক, তাই না। এটা আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা করতে পারি। তো চলো ভগ্নাংশের যোগ বিয়োগটা যদি করে নিই, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, y সমান সমান, তাহলে এটা হয়ে যাবে আমাদের x লসাগু, তাহলে এটা হয়ে যাবে 2s² মাইনাস এটা 3 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে x ও y করে দিলাম 2s² -3। দেখো আমরা এভাবে রেখে দিলাম সমীকরণটাকে। আচ্ছা, তোমরা চাইলে এখান থেকেও রাখতে পারো, না কিছু করলেও হবে। তা আমরা একটু সাজিয়ে নিলাম। ওকে, তো আমাদের যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চেয়েছিল, তাহলে এটাই কিন্তু আমাদের এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তো লিখব এটি নির্ণীয় এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। খুবই ভালো অঙ্ক, একদম করিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা মন দিয়ে দেখো, অঙ্কটা বুঝতে পারবা। দেখো 11 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, a ভেরিয়েস b, বি ভেরিয়েস সি হলে দেখাই যে a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এই দুটো ভেদ থেকে এই ভেদটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো তো এই দুটো ভেদকে আমরা তুলে দেব। তাহলে এখানে আমরা এ ভেরিয়েস বি আছে, তাহলে আমরা লিখতে পারবো এ সমান সমান k1 বি, এটা তুলে দিলাম। এখানে বি ভেরিয়েস সি আছে, তাহলে ভেদ তুলব, তাহলে বি সমান সমান k2 সি হয়ে যাবে। পাশে আমরা বলে দেব k1 আর k2 পরিচয়, k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা এবার দেখো তো আমাদের এখানে k1 বি আছে, আবার বি এর মান জানা আছে। তো বি এর জায়গায় বি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে k1 ইন্টু k2 সি হয়ে যাবে। তাহলে এ সমান সমান k1 k2 সি পেয়ে গেলাম। তাহলে এর মানটা আমরা সিতে পেয়ে গেলাম। এবার দেখো প্রমাণটা করার জন্য প্রমাণটাকে লক্ষ্য করো, আমরা এই যে প্রমাণটা আছে দুই পক্ষ, তা আমরা বাই করে নেব, ঠিক আছে। দেখো আমরা কী করছি, আমরা লিখব এখন এ কিউব বি কিউব প্লাস
বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এটা বাই এই যে ডান দিকটা আমরা নিচে দিয়ে দেবো। তার নিচে আছে এ বি সি হবে আর এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের বি কিউব প্লাস সি কিউব। দেখো এভাবে করবো আমরা, এভাবে করে দেখো এ বি সি মানে এখানে আমরা এ বি, এই যে এর মান আছে এটা আর বি এর মান আছে, তাহলে এ এর মান আর বি এর মান আমরা পুট করব। তো বসাই আমরা মানগুলো, তাহলে এখানে দেখো এর মান এ কিউব আছে, তাহলে এর মান কত আছে K1 K2, ঠিক আছে, A1 K1 K2, তারপরে আছে সি তার হোল কিউব। দেখো এর মান বসিয়ে দিলাম। বি এর মান প্লাস হবে, এখানে ইন্টু হবে, ডট দিয়ে দিলাম। তাহলে বি এর মান আছে আমাদের K2 সি তার হোল কিউব। দেখো বি এর মান বসালাম প্লাস, এভাবে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আবার বি এর মান বসাবো K2 সি তার হোল কিউব ডট সি এর মান জানা নাই, সি কিউব বসাই প্লাস আবার সি কিউব বসিয়ে দিলাম। এর মান কত আছে K1 K2 সি, K1 K2 আর সি দেবো, সি দিয়ে তার হোল কিউব। চলো প্রত্যেকের মান বসালাম আর আমরা নিচে দিকে মান বসাবো। এর মান K1 K2 সি আর বি এর মান হচ্ছে K2 সি, আর এখানে আমাদের সি ছিল, এই যে দেখো। এবার ভিতরে এর মান হচ্ছে K1 K2 সি তার হোল কিউব, বি এর মান K2 সি তার হোল কিউব আর সি কিউব আমরা বসিয়ে দিলাম। দেখো তো আমরা কি পাবো, দেখো এখানে সি কিউব, এখানেও সি কিউব, ঠিক আছে, এই যে দেখো এখানে সি কিউব, তাহলে এখানে আমাদের কী হবে C⁶ হয়ে যাবে, সি কিউব, এখানেও সি কিউব C⁶ পাবা, এখানে সি কিউব, এখানেও সি কিউব। তাহলে দেখো C⁶ আমাদের কিন্তু কমন যাবে এখান থেকে, তারা ভালো করে একটু লিখে আনি, এই যে সি দিয়ে C⁶ এটা আমরা কমন নিয়ে নেব। আর বাকিগুলো কী থেকে যাবে, বাকিগুলো কিন্তু ধ্রুবক থেকে যাবে, এগুলো যেগুলো থাকবে K1 K2 এগুলো আমরা কী লিখে দেবো, ওগুলো না লিখে আমরা দেখো তোমাদের একটা বুদ্ধি বলে দিচ্ছি, তোমরা ধ্রুবক লিখে দাও। এই যে পুরো এগুলো কী আছে ধ্রুবক, তাহলে C⁶ আমরা কমন নিয়ে নেব। C⁶ কমন নেওয়ার পর বাকি যেগুলো থাকবে K1 K2 তারা কী থাকবে, তারা তো ধ্রুবক থাকবে, এখানে আমরা ধ্রুবক লিখে দিলাম। আর এবার দেখো তো এখানে আমরা এই যে একইভাবে দেখো এখানে সি কিউব আছে আর এখানে সি কিউব, তাহলে এখানে সি কিউব আবার সি কিউব কমন যাবে, তাহলে C⁶ পাওয়ার পর এখানে আবার এখান থেকে কী পেয়ে যাবা, ধ্রুবক পেয়ে যাবা, সেটা আমাদের কী হবে ধ্রুবক। তাহলে এখানে C⁶ কেটে দাও, তাহলে আমাদের দেখো ধ্রুবক বাই ধ্রুবক মানে কি ধ্রুবকই হবে, এটা হয়ে গেল আমাদের একটা ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা ছোটো হাতের এন নিয়ে নিলাম, এই যে বড়ো একটা ধ্রুবক ছিল সেই ধ্রুবকটাকে কিনে নিলাম, এন নিয়ে নিলাম। তাহলে আমরা দেখো এটা সমান এন পেয়ে গেলাম। এবার যদি আমরা বর্গগুণ করে দিই তাহলে কত দাঁড়াবে দেখো, তাহলে অতএব এই যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব আর এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এরই মানটা কত পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, ঠিক আছে, এটা এইভাবে করে দিচ্ছি। এবার এটা বর্গগুণ করে দেবো, এটাকে যে বর্গগুণ করে দিই তাহলে দেখো আমরা পেয়ে যাবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ঠিক আছে, সমান সমান আমরা এখানে এন ইন্টু এ বি সি, ঠিক আছে, এটা আমরা এভাবে করে দিচ্ছি। তাহলে এন টু এ বি সি, তাহলে ভিতরে আছে আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওকে, এই যে এন ইন্টু। এবার দেখো সমান ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে এখানে আমরা করতে পারবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। এখানে আমরা দেখো ভেদ লিখে দিলাম, ভেদ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল ওই প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা শুধু কী লিখে দেবা, এখানে লিখে দাও প্রমাণিত বা প্রুভড। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো বলছে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয় যতটা হয়, তাই না, মোট খরচ যেটা, তাহলে মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল বেদে আছে এবং অপর অংশ s² সঙ্গে সরল বেদে পরিবর্তিত হয়। আচ্ছা, যদি 100 ডেসিমিটার
এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা, মানে 100 ডেসিমিটারের জন্য খরচ হয় 5,000 টাকা, আর 200 ডেসিমিটারের জন্য খরচ হয় কত 12,000 টাকা বলেছে। যদি খরচ হয় এভাবে, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছে এখানে x ডেসিমিটার গভীর একটা কূপ খনন করবে, গর্ত করবে, তার জন্য মোট ব্যয়টা আমরা ধরে নেব, মোট খরচটা। তাহলে এখানে অ্যান্সার দিয়ে আমরা লিখব ধরি মোট ব্যয়। ঠিক আছে, মোট ব্যয়টাকে আমরা y টাকা নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখানে বলেছে মোট ব্যয়ের এক অংশ, তাহলে এক অংশ আর অপর অংশকে আমরা ধরে নিচ্ছি। এখানে লিখব একটি অংশ, যাকে বলে এক অংশ বলতে একটি অংশকে ধরে নিলাম আমরা কত, একটি অংশকে নিলাম আমরা পি টাকা নিয়ে নিলাম, ও অপর অংশকে আমরা কিউ টাকা নিলাম। ঠিক আছে, একটি অংশ, এই যে মোট ব্যয়ের একটি অংশ পি টাকা এবং অপর অংশটা আমরা কিউ টাকা নিলাম। আচ্ছা, তাহলে এই যে মোট ব্যয়টা ভাগ করেছি পি টাকা কিউ টাকা, তাহলে ওয়াই টাকাটাই হবে আমাদের পি প্লাস কিউ টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়াই সমান পি প্লাস কিউ টাকা, তাই না? এই মোট টাকাটাই দুটি অংশে ভাগ করে আমাদের এখানে ভেদ সম্পর্ক বলেছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একদম 10 নম্বর অঙ্কের মতন। ওকে, আচ্ছা দেখো এবার আমরা কি করছি। এখন আমরা এই যে বলেছে দেখো একটি অংশ, এই যে মোট ব্যয়ের এক অংশটা এক্সের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে লিখতে পারবো তাহলে এই যে একটি অংশ মানে পিটা, তাহলে পি ভেরিয়েস, দেখো সরল বেঁধে বলেছে এক্সের সঙ্গে, তাহলে পি ভেরিয়েস এক্স এটা হবে। এবং দেখো বলেছে অপর অংশ এস স্কোয়ার সঙ্গে সরল বেঁধে আছে, মানে অপর অংশ বলতে কিউ, তাহলে কিউটা আমাদের বলেছে এস স্কোয়ার সঙ্গে সরল ভেদে, তাহলে কিউ ভেরিয়েস এস স্কোয়ার। এই যে দেখো সরল ভেদ, তাহলে এইভাবে দুটো ভেদ পেয়ে যাব। এখন আমরা এখান থেকে ভেদ উঠিয়ে দিই, ভেদ তুলে দিলে আমাদের আসবে পি সমান k1x, এবং এখান থেকে যে ভেদ তুলি তাহলে কিউ সমান k2 এস স্কোয়ার পেয়ে যাব। পাশে এখানে বলে দিতে হবে k1 k2-র পরিচয়, k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের k1 k2-র পরিচয়। আচ্ছা, এবার দেখো আমরা এই যে পি এবং কিউর মান পেয়ে গেছি, এই দুটো মান আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াই দিয়ে আমরা একটা সমীকরণ পাবো। দেখো তাহলে এখানে পি এর মান হচ্ছে k1x প্লাস, আর যে কিউর মান আছে না, কিউর মানটা বসাবো k2 এস স্কোয়ার। এভাবে মান বসিয়ে আমরা নাম দিয়ে দেবো, এটাকে 1 নং নাম দিয়ে দেবো। ওকে, এবার দেখো আমাদের যেটা বলেছে এই যে দেখো 100 ডেসিমিটারের জন্য খরচ হয় 5,000 টাকা, তাহলে এখানে এই যে আমাদের 100 ডেসিমিটার যেটা আমাদের আছে কি, সেটা হচ্ছে এক্সের মান, এই যে এক্স ডেসিমিটার কূপটা খনন করেছে, তাহলে এক্সের জায়গায় আমরা 100, মানে এক্স সমান এখানে বলেছে 100, আর তার জন্য খরচ হয় কত, তার জন্য 100 ডেসিমিটারের জন্য খরচ হয় আমাদের 5,000 টাকা বলেছে। তাহলে আমরা এখানে খরচ বলতে ওয়াইটা, তাই না, এই যে মোট খরচ ওয়াই, তাহলে ওয়াইটা হবে এখানে আমাদের কত 5,000 টাকা। তাহলে এখানে মানগুলো আমরা বসাবো 1 নং সমীকরণে। তাহলে এখন আমরা লিখবো 1 থেকে ওয়াইয়ের জায়গায় 5,000 বসাবো k1, আর এক্সের জায়গায় বসাবো আমরা 100 প্লাস k2, আবার এক্সের জায়গায় আমরা 100। দেখো এখানে এস স্কোয়ার আছে, তাহলে এখানে 100টা আমরা দুবার করে দিলাম। আচ্ছা, আমরা শূন্য যদি কাটাকাটি করি তাহলে দেখো আমরা দুটো করে শূন্য কেটে দিতে পারবো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে k1 আমাদের k1 প্লাস, আর এটা 100 k2, আর এদিকে 50, এভাবে k1 k2 দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। একদম 10-এর মতন অঙ্কটা আমরা লিখবো। আবার আমরা দেখো তো এখানে আমাদের বলেছে এই যে 200 ডেসিমিটারের, ঠিক আছে, যে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য আমাদের খরচ পড়েছিল 12,000 টাকা। ঠিক আছে, 200 ডেসিমিটার, তাহলে এক্সের মান 200, কারণ এটা আমাদের দেখো 200 ডেসিমিটার কূপ খনন করছে, তাহলে এই যে এক্সটা 1 ডেসিমিটার কূপ খনন করে, তাহলে এই যে এক্সের মান আমরা কত নিব, 200 নিব। তাহলে এখানে বলবো x সমান 200, আর কত খরচ হয়, খরচ হচ্ছে ওয়াই, যেটা আমরা এই যে মোট ব্যয় ওয়াই টাকা ধরেছি, তার জন্য খরচটাকে ওয়াই নিব।
খরচ হয়েছে আমাদের 12,000 টাকা। এই যে আবার আমরা এই যে 1 নংয়ে বসিয়ে দেবো এক্সের মান ওয়াইয়ের মান, আমরা এখানে বসাচ্ছি। এখন আবার লিখবো 1 থেকে পাই। আচ্ছা, তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় বসাবো 12,000 সমান সমান, আর এক্সের জায়গায় বসিয়ে দেবো 200। তাই এখানে লিখবো K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 ইন্টু 200, এখানে এস স্কোয়ার ছিল, 200টা দুবার। আবার আমরা কি করব, এই যে দেখো আমরা দুটো শূন্য করে কেটে দেবো, এই দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, 2 দিয়ে ভাগ আমরা করতে পারবো, 2 দিয়ে ভাগ করলাম, এখানে 2 কাটালাম, এখানে 2 কাটালাম, আর এখানে 2 × 12 আর একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে সমীকরণে দাঁড়ালো K1 প্লাস এটা হয়ে যাবে আমাদের 200 K2 আর এদিকে 60। এই যে দেখো, তাই এটাকে আমরা নাম দিয়ে দেবো 3 নং সমীকরণ। আচ্ছা, 2 নং 3 নং। এখন 2 নং 3 নং সমীকরণ থেকে আগের মতো করি, যেভাবে 10 অঙ্কটা করালাম, K1 আর K2 এর মান বের করবো। আমরা এখানে এই যে 3 থেকে আমরা 2 বাদ দিলে পরে K1 কেটে যাবে, K2 এর মান পাবো। চলো আমরা বিয়োগ করব, তার জন্য একটু জায়গাটাকে পরিষ্কার করে দিই। হ্যাঁ, এগুলো মুছে দিলাম। বাদ দিয়ে দিলাম আমরা এই জায়গাটা। আচ্ছা, এই সমীকরণটা 1 নং সমীকরণ আমাদের কাজে লাগবে, আমরা রেখে দিলাম, ওটাকে মুছবো না। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাইছি যে 3 থেকে 2 বাদ দেব, লিখব 3 বিয়োগ 2। ঠিক আছে, এটা আমরা করছি। এই যে বিয়োগ করি, দেখো আমাদের K1 তো কেটে যাচ্ছে, তাহলে যে 200 K2 থেকে বিয়োগ হবে 100 K2, তাহলে কত বিয়োগ করে আমরা পেয়ে যাবো 100 K2। আমরা বিয়োগটা একদম করে দিলাম। আর ডান দিকে দেখো এবার 60 থেকে বিয়োগ হবে 50 ডান পক্ষে, তো সমান সমান আমরা কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবো 10 পেয়ে যাবো, তাই না? 60 থেকে 50 বিয়োগ করে 10, একটা শূন্য কেটে দাও। তাহলে এখান থেকে K2-র মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, 1/10 পেয়ে গেলাম। এই হচ্ছে K2-র মান। এবার এই K2-র মানটা আমরা যে 2 নঙে যদি বসিয়ে দিই, তাহলে কার মান পাবো, K1 পেয়ে যাবো। তাহলে এবার আমরা লিখব 2 থেকে পাই। তাহলে আমরা এই যে K1 আছে, K1 প্লাস 100 ইন্টু K2 জায়গায় লিখব 1/10, ডান দিকে ছিল 50, একটা শূন্য কেটে দেবো এখানে, বা K1। তাহলে এখানে দেখো আমাদের দাঁড়িয়ে যাবে 50 আর 10টা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, বা K1 মানটা কত পাবো আমরা, K1 মানটা আমরা এখান থেকে বিয়োগ করে পেয়ে যাবো 40। দেখো পেয়ে গেছি K1 এর মান। এবার এই দুটো মান আমরা এই যে 1 নং সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখব, এখন লিখব 1 থেকে পাই। ঠিক আছে, মানে 1 নং সমীকরণে K1 K2-র মান বসিয়ে পাই। তো চলো আমরা বসিয়ে দেবো মানগুলো। তাহলে অতএব y সমান সমান দাঁড়িয়ে যাবে, K1 এর মান লিখবো, দেখো K1 এর মান 40 পেয়েছি, তাহলে 40x হয়ে যাবে, প্লাস আর K2-র মান পেয়েছি 1/10 আর এস স্কোয়ার, এখানে আমরা এস স্কোয়ার বসিয়ে দেবো। ওকে, দেখো এরকম সমীকরণটা দাঁড়িয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু মুছে দিই, আর এই জায়গাটার কোনো প্রয়োজন নাই, তোমরা তো দেখে নিয়েছো, তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখবা তোমাদের যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এই মান পেয়ে গেলাম। আবার এখানে কি বলেছে আমাদের কথাটা, আমাদের বলেছে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। মানে এক্সের মান যদি 250 হয়, মানে ওয়াইয়ের মানটা বের করতে বলেছে, খরচটা বের করতে বলেছে, ওয়াইটা। তাহলে এখানে আমরা কী করবো, এই সমীকরণে, আচ্ছা এই সমীকরণকে আমরা 4 নং নাম দিয়ে দিলাম। তো আমরা এখানে x সমান সমান 250 যদি বসিয়ে দিই, তা দেখো 4 থেকে 4 নং সমীকরণে বসাবো, তো 4 থেকে কত পাবো, 4 থেকে হবে y সমান সমান 40 ইন্টু, তাহলে এক্সের জায়গায় কত বসাবো, 250 মান বসিয়ে দেবো, আর এখানে 1/10 আর 250 এখানে দেখো দুবার লিখবো, আচ্ছা 250। এটা সরল করে আমাদের ওয়াইয়ের মানটা বেরিয়ে আসবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের, যেটা আমাদের এই যে বলেছিল যেটা, তাই না? এই যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হয়, এটাই আমাদের ওয়াইয়ের মানটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে একটা শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, এটা যদি গুণ করো, দেখো 25 × 4 = 100, আর এখানে দুটো শূন্য ছিল, আবার বসিয়ে দিলাম। আর এইদিকে আমরা গুণ করব, দেখো আমাদের তো এদিকে শূন্য নাই, শূন্য তো কেটে গেছে। 25 আর 25 গুণ করো, 25 গুণ করে 625 পাবা, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার এটা যোগ করে আমাদের অ্যান্সার আসবে। দেখো এখানে 4টা শূন্য, তাহলে 1 6 2 5 0, দেখো এই দুটো যোগ করে এটা পেয়ে যাবো, এটা তো আমাদের ওয়াইয়ের মান।
দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সার। তাহলে আমরা সেটা লিখে দেবো এই যে অতএব অ্যান্সার আমাদের এই যে এত টাকা খরচ হবে, 16,250 টাকা খরচ হবে, তাই না? আমাদের খরচটা বের করতে বলেছিল, এই টাকাটা খরচ হবে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছে চঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ঠিক আছে, দুটি চঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের বলতে ওই যে চং দুটির, ঠিক আছে, চং দুটির আয়তনের অনুপাত বের করতে বলেছে আমাদের। দেখো প্রথমে কিন্তু চঙের আয়তন আর চঙের ভূমির ব্যাসার্ধ এবং চঙের উচ্চতা প্রথমে আমরা ধরে নেব। তো আমরা লিখব অ্যান্সার দিয়ে আমরা লিখব ধরি চঙের আয়তনকে আমরা নিলাম বড় হাতের ভি, কমা, এবার চঙের কি ভূমির ব্যাসার্ধ, তাই না? ভূমির ব্যাসার্ধ যেটা হচ্ছে চঙের ভূমির ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর নিলাম, আর উচ্চতা চঙের উচ্চতাকে বড় হাতের এইচ নিয়ে নিলাম। ওকে, এগুলো ধরে নিলাম। আমাদের যেটা বলেছে প্রশ্ন অনুসারে, তাই না, আমাদের কি বলেছে, এই যে চঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারবো। দেখো প্রশ্নানুসারে মানে প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে আমরা করব। প্রশ্নানুসারে আমার যেটা বলেছে চঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, মানে আমাদের হবে দেখো চঙের আয়তন যেটা ভি ভেরিয়েস, ঠিক আছে, আমাদের বলেছে যৌগিক ভেদে, মানে ভেদ চিহ্ন হবে ভি ভেরিয়েস, এই যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ মানে আর এর বর্গ বলেছে আর স্কোয়ার, আর যে উচ্চতা, তাই না, উচ্চতার সঙ্গে, তো উচ্চতা আছে এইচ, এই যে দেখো এই যে আয়তনটা ভিটা আমাদের ভেরিয়েস করবে আর স্কোয়ার এইচ, এইভাবে আমাদের এই যে ভি আর এইচ যৌগিক ভেদে আছে বলে আমরা এভাবে লিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদ, তাই না? তিনজনকে নিয়ে আমাদের যৌগিক ভেদ তৈরি করা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা এবার ভেদ উঠাবো। তাহলে ভি সমান হয়ে যাবে কে আর স্কোয়ার এইচ, এখানে বলবো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় কিন্তু তোমাদের সবসময় বলে দিতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের আয়তন ভি সমান এটা। এখন দেখো তো আমাদের কি আমাদের এই যে দুটি চঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, মানে আমাদের কি দেওয়া আছে যে R1/R2, ঠিক আছে, এই যে প্রথম চঙের ভূমির ব্যাসার্ধ আমরা R1 নিয়ে নিলাম আর দ্বিতীয় চঙের R2 আমরা ধরে নিলাম। তাহলে R1/R2 আমাদের কত আছে 2/3 আছে, আর তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে, মানে H1/H2 এটা কত দেওয়া আছে আমাদের 5/4 দেওয়া আছে। তাহলে এই মানগুলো আমাদের কিন্তু কাজে লাগবে। এবার আমরা যদি দেখো তাদের আয়তনের অনুপাত করি, আয়তন বলতে আমরা প্রথম চঙের আয়তন V1 নিয়ে নেবো আর দ্বিতীয় চঙের আয়তন V2 নিয়ে নেবো। তাহলে আমরা এই যে V1/V2, ঠিক আছে, এই যে V1/V2 আয়তনের অনুপাত এটাই করতে বলেছে। তাহলে এখানে V1 বলতে দেখো যদি বসাই আমরা, তাহলে এখানে হবে কে R1 স্কোয়ার H1, ঠিক আছে, V1টা হবে R1, এই যে 1 আছে তো 1 আর V2 তাহলে কে এই যে R2 স্কোয়ার H2, এভাবে হবে আমাদের। ওকে, আচ্ছা চলো এখানে আমরা সরল করি, কে কেটে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো R1 R2 দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে H1/H2 দেখো এভাবে বসিয়ে দিলাম, এদের মানগুলো আমরা বসাতে পারবো। তাহলে এখানে R1/R2 মান 2/3 আছে, তাহলে 2/3 তার হোল স্কোয়ার, আর H1H2 5/4। আচ্ছা আমরা এখানে নিয়ে চলে আসি সরলটা। তো অতএব দিয়ে আমরা লিখব V1/V2 কত পাচ্ছি আমরা দেখো, তাহলে এখানে 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার কত 9, তাহলে এখানে দেখো 4/9 গুণিত এখানে 5/4, এটা আমাদের দেখো 4 কেটে যাবে। তাহলে আমরা দেখো V1/V2 কত পেয়ে যাবো 5/9 পেয়ে যাবো। দেখো আমরা পেয়ে গেছি। তো এখানে V1:V2 আয়তন অনুপাত হয়ে যাবে 5:9। তা আমরা যে বলেছিল ওদের আয়তন অনুপাত মানে চং দুটির আয়তন অনুপাত আমরা লিখে দেবো। অতএব চং দুটির আয়তনের
অনুপাত অনুপাত সমান সমান কত 5:9 5:9 এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের বলছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে, তাই না? একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা আমাদের বের করতে বলেছে ভেদ তথ্য প্রয়োগ করে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি আছে। এখানে দেখো আমাদের এখানে লাঙল সংখ্যা আছে, জমির পরিমাণ আছে, আর আমাদের কি আছে দিন সংখ্যা আছে। তাহলে এদেরকে প্রথমে আমাদের ধরে নিতে হবে। তো চলো আমরা লিখব, অ্যান্সার দিলাম ধরি। তো আমরা ধরবো, ঠিক আছে। আমাদের এখানে এই যে আমাদের দেখো এই যে লাঙল সংখ্যা আর দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা, এদেরকে আমরা ধরে নিই। তো আমরা লিখব লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা, এটাকে আমরা এই ধরে নিলাম। আচ্ছা, এবার জমির পরিমাণ, জমির পরিমাণকে জমির পরিমাণ একে আমরা বি ধরে নিলাম। আর দিন সংখ্যা এটাকে আমরা সি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিয়েছি লাঙল সংখ্যা এ ধরে নিলাম, জমির পরিমাণ বি এবং দিন সংখ্যা সি ধরে নিলাম। এবার আমরা দেখো এই যে লাঙল সংখ্যা জমির পরিমাণ এদের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করি। দেখো আমাদের এখানে প্রথমে দেখো লাঙল সংখ্যা আর জমির পরিমাণ, প্রথম আমাদের বলেছে জমির পরিমাণ কত, আমাদের আছে 2400 বিঘা। 2400 বিঘা জমি চাষ করতে কতটি লাঙল লাগছে, 25টি লাঙল লাগছে। তারপরে দেখো পরে বলেছে অর্ধেক জমি, তার 2400 বিঘা জমি ছিল, তার অর্ধেক জমি কতটা, অর্ধেক হয়ে যাবে 1200 বিঘা। তাহলে অর্ধেক জমি চাষ করতে 1200 বিঘা জমি চাষ করতে আর 25টি লাঙল লাগবে না, কম লাগবে, তাই না? জমির পরিমাণ কমলে লাঙল সংখ্যা কমছে। তাহলে আমরা এ এবং বি এর মধ্যে কী সম্পর্ক পেয়ে যাচ্ছি, সরল ভেদ সম্পর্ক, দুজনই কমেছে, ঠিক আছে। জমির পরিমাণ কমলে লাঙল সংখ্যা কমছে, দুজনই কমছে বলে সরল ভেদ সম্পর্ক। তাহলে এখানে আমরা বলতে পারবো এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তাহলে সরল ভেদ যদি সম্পর্ক হয় তাহলে অতএব দিয়ে বলতে পারবো আমরা এ ভেরিয়েস বি, এটা হচ্ছে আমাদের সরল ভেদ। আচ্ছা, একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার এই যে লাঙল সংখ্যা আর দিন সংখ্যা এদের মধ্যে সম্পর্ক তৈরি করি এ আর সি এর মধ্যে। দেখো এখানে কি বলেছে, দেখো এই যে 25টি লাঙল চাষ করবে, ঠিক আছে, কিছু জমি, কতদিন লাগবে, 36 দিন লাগবে। এখন আমাদের পরে এই যে অর্ধেক জমি চাষ করবে 30টি লাঙল, তো এবার দেখো 30 দিনে, মানে দিন সংখ্যা এবার কমে গেছে। তাহলে দিন সংখ্যা যদি কমে যায়, তাই না, কম দিনে এবার কতটি লাঙল লাগবে, তাহলে দিন সংখ্যা কমলে লাঙল সংখ্যা বাড়বে। এখন দিন সংখ্যা কম দিন সময়, তাহলে কম দিনে আমাদের কি বেশি লাঙল নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, দেখো দিন সংখ্যা কমলে লাঙল সংখ্যা বাড়বে। আগে দেখো 36 দিনের জন্য 25টি লাঙল লাগছে, এখন দিন সংখ্যা হয়ে গেছে 30 দিন, কমে গেছে। তা 30 দিনের জন্য কিন্তু বেশি লাঙল লাগবে, কম সময়ের ক্ষেত্রে বেশি লাঙল প্রয়োজন পড়বে। তাহলে এখানে আমরা এই যে দেখো এই যে দিন সংখ্যা আর লাঙল সংখ্যার মধ্যে কিন্তু আমরা ব্যস্ত ভেদ সম্পর্ক পাচ্ছি, ঠিক আছে। তো এখানে লিখব এই যে এ ও সি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো তাহলে ব্যস্তভেদ যদি হয় আমরা লিখতে পারবো এ ভেরিয়েস 1/c। দেখো ব্যস্ত বললে 1/c হবে, ঠিক আছে। একে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এখন এই যে 1 ভেদ এবং 2 ভেদ, এই দুটো ভেদ নিয়ে আমরা যৌগিক ভেদ তৈরি করব। তাহলে লিখব 1 ও 2 থেকে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, ঠিক আছে। যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে দেখো দুটো ভেদকে কী করে আমরা যৌগিক ভেদ তৈরি করব, কীভাবে করবো, এই যে এ আর এ মিলে গেছে, তা তোমরা অতএব এ লিখে দাও, এ ভেরিয়াস
এবার এই যে ডান পক্ষে এই যে দুটো আছে না বি এবং 1/c, এদেরকে গুণ করে নিবা, এরা আলাদা থাকবে, এই দুজনকে গুণ করে নিবা। এখানে এ মিলে গেলে এ বসিয়ে দিলা, আর এই পক্ষটা তোমরা গুণ করবা। যদি গুণ করে দেখো তো b/c পেয়ে যাবা, তাহলে b/c। দেখো হয়ে গেছে আমাদের যে 1 ও 2 দুটো ভেদ থেকে যৌগিক ভেদ আমরা এভাবে পেয়ে যাবো। এইখান থেকে আমরা কী করব, আমরা ভেদ তুলে দেবো। তাহলে ভেদ যদি উঠিয়ে দিই তাহলে এ সমান সমান কে ইন্টু b/c পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখানে এটাকে নাম দিয়ে দেবো 3 নং নাম, 3 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো আমাদের এখানে মান বলে দিয়েছে, এ হচ্ছে লাঙল সংখ্যা, বি হচ্ছে আমাদের জমির পরিমাণ, আর সি হচ্ছে আমাদের দিন সংখ্যা। এই যে প্রথমে বলে দিয়েছে 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে 36 দিন চাষ করে। তাহলে এখানে কিন্তু মানগুলো পেয়ে যাচ্ছে। মানে আমাদের যদি বলি এ কত, এ হচ্ছে লাঙল সংখ্যা, আমাদের কতটি বলেছিল 25টি, এ হচ্ছে 25, আর বি জমির পরিমাণ 2400 বিঘা জমি, আর সি হচ্ছে দিন সংখ্যা, প্রথমে দিন বলেছিল 36 দিন। তাহলে এখানে মান বসিয়ে আমরা দেখো এই যে 3 থেকে আমরা মানগুলো বসিয়ে দেবো, আমরা কে এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তো চলো আমরা একটু জায়গাটা উপর দিকে আমরা প্লেস করে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা বাদ করে দিলাম। তোমাদের প্রয়োজন পড়লে স্ক্রিনশট করে রাখবা। আচ্ছা দেখো তো এখানে এবার আমরা 3 থেকে বলবো, 3 নং সমীকরণ মানটি বসিয়ে দেবো। 3 থেকে যদি মানটি বসিয়ে দিই তাহলে আমাদের কত হবে, এ এর মান কত, এর মান হচ্ছে 25, তাহলে এখানে লিখবো 25 সমান কে ইন্টু বি হচ্ছে আমাদের 2400, আর সি হচ্ছে 36, এই মান বসিয়ে দিলাম। এখানে কে এর মানটা বের করে নেব। আচ্ছা এখানে যদি আমরা কাটাকাটি করি তা দেখো তো এটা আমরা কাটাকাটি করব 12 দিয়ে 24 200, আর এখানে 12 3 36, 25 8 200, এখানে আমরা 1 রেখে দিলাম। তাহলে এখানে দেখো তো আমরা কে এর মানটা কত পেয়ে যাবো, কে সমান এই 8/3টাকে যদি তুমি এদিকে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে উল্টে যাবে মানটা, 3/8 হয়ে যাবে, এই যে 3/8, কে এর মান কত পেয়ে গেলাম 3/8। এবার এই কে এর মানটা আমরা 3 নঙ্গে বসিয়ে দেবো, আবার লিখবো 3 থেকে এ সমান কত যাবে আমাদের, কে এর জায়গায় বসিয়ে দেবো 3/8 ইন্টু b/c। আচ্ছা এবার পরবর্তীতে দেখো তো, এবার এই জায়গাটা আর বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের আর প্রয়োজন নাই। দেখো আবার দেখো এখানে আমাদের অর্ধেক জমি বলেছে, অর্ধেক জমি 30 দিনে চাষ করবে। তাহলে এবার লাঙল সংখ্যা বের করব, মানে কার মানটা বের করবো আমরা, লাঙল সংখ্যা বলতে এর মানটা বের হবে। অর্ধেক জমি বলতে কি, তাহলে এখানে জমি বলতে বি ছিল, তাহলে বি হচ্ছে অর্ধেক জমি হচ্ছে 1200 বিঘা, 2400 বিঘার অর্ধেক জমি। তোমার যে দেখাই আমি 2400 বিঘা তার অর্ধেক জমি, তো এটা হবে আমাদের কত 1200 বিঘা। আর আমাদেরকে আমরা বসাবো কার মানটা, সি এর মানটা বসাবো, সি হচ্ছে দিন সংখ্যা, তাহলে সি আমাদের কত বলেছে 30 দিন, তাহলে এখানে আমরা 30 দিন বসিয়ে দেবো। আচ্ছা এই সমীকরণটাকে আমরা নাম দিয়ে দিলাম, এটা 3 ছিল, এটাকে আমরা 4 নং নাম দিয়ে দিলাম। তাহলে এই 4 নঙে বসাবো মান, চলো 4 নঙে বসিয়ে দিচ্ছি, আমরা এখানে দেখাচ্ছি, এই জায়গায় নিয়ে চলে আসলাম। আমরা লিখব 4 থেকে পাই, না 4 থেকে পাই। আচ্ছা তাহলে 4 থেকে আমরা দেখো 4 নং সমীকরণে বি এবং সি এর মান বসিয়ে এর মানটা বের করব। তো আমাদের এ সমান 3/8 ইন্টু বি কত, বি হচ্ছে 1200, আর সি হচ্ছে আমাদের 30, 0 0 কেটে গেল, 3 3 কেটে দাও। আর এখানে আমরা যদি কাটাকাটি করি 4 দিয়ে 8, 4 3 12, 0, আর 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 15 পেয়ে গেলাম। ওকে, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম 15, প্লাস আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। এই যে দেখো একটি ট্রাক্টর কতটি লাঙলের সমান, আমরা দেখো লাঙল সংখ্যা পেয়ে গেলাম কত 15টি লাঙল। তাহলে 15টি লাঙল অর্ধেক জমি চাষ করবে 30 দিনে। তাহলে এই যে একটি ট্রাক্টর চাষ করে ফেলতো, তাহলে একটি ট্রাক্টর যেটা বলেছিল যে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান, তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলে দেবো, অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, আচ্ছা এবার দেখো 15 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। এখানে বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের
বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ বলেছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা প্রমাণ করতে বলেছে। মানে গোলকের আয়তন যদি ভি হয়, ঠিক আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে বক্রতল যেটা বলা হয় গোলকের, তার ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে আমাদের এখানে বলেছে ভি, এই যে মানে গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার ভেরিয়েস পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন বলেছে, মানে এস কিউব, ভি স্কোয়ার ভেরিয়েস এস কিউব। এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, তাই না? এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো আমাদের প্রথমে কি ধরে নিতে হবে, গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা ধরে নেব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করছি। ধরি গোলকের আয়তনকে আমরা ভি ধরে নিলাম। আর এবার কি ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটাকে বক্রতলের ক্ষেত্রফল বলা হয়। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা এস ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো তো আমাদের যেটা শর্তগুলো বলেছে প্রশ্নানুসারে, আমরা লিখে দেবো এখানে প্রশ্নানুসারে। দেখো আমাদের যেটা বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এটা আমরা আগে করি। গোলকের আয়তন মানে ভি সরলভেদে বলেছে, তাহলে ভি ভেরিয়েস ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত, মানে ব্যাসার্ধ তার ত্রিঘাত বলতে আর কিউব হবে, তাহলে ভি ভেরিয়েস আর কিউব বলেছে, তাই না? গোলকের আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাহলে ভি ভেরিয়েস সরলভেদ বলতে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সম্পর্কটা। এবং আরেকটা সম্পর্ক বলেছে, এবং দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে, মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরেছি, মানে এসটা বলেছে, এই যে দেখো এসটা কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে আছে, মানে এস ভেরিয়েস আর স্কোয়ার, এই যে বর্গের সঙ্গে, ঠিক আছে। এখানে বলেছিল আয়তনটা ব্যাসার্ধের কি ত্রিঘাতের সঙ্গে মানে ঘনের সঙ্গে সরলভেদে আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে, এভাবে বলেছে কিন্তু দুটো শর্ত। তাহলে এই দুটো শর্ত থেকেই কিন্তু আমরা এই যে প্রমাণটা নিয়ে আসবো, এই প্রমাণটা মানে গোলকের আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা প্রমাণ আমাদের নিয়ে আসতে হবে এই দুটো ভেদ থেকেই। দেখো প্রমাণটা আমরা কী করে নিয়ে আসবো, আমরা প্রথমে এই দুটো ভেদকে আমরা কী করবো, ভেদ তুলে দিই। তাহলে এখানে ভি সমান সমান K1 আর কিউব করে দিলাম, এবং এখানে যদি আমরা ভেদ তুলে দিই, তাহলে এখানে এস সমান সমান K2 আর স্কোয়ার এভাবে করে দিলাম। আর এখানে পাশে আমরা বলবো কি বলবো, K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু সবসময় বলতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিই। যেহেতু আর এর মানটা কত পাবা, তাহলে আমরা যদি এখানে আর এর মানটা বের করতে চাই, তাহলে আর স্কোয়ার সমান সমান হবে আমাদের এস বাই K2 হয়ে যাবে, তাই তো। তো এখানে যদি বলি আর এর মান কত, তাহলে এখানে এস বাই K2, তার এখানে 1/2। দেখো স্কোয়ারটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে স্কোয়ার ডান দিকে নিয়ে গেলে 1/2 পাওয়ারটা উল্টে যাবে, বা রুট ওভার দিতে পারো, রুট ওভারটাকে আমরা 1/2 দিয়ে দিলাম। তো আর এর মানটা আমরা বের করে নিলাম, এই আর এর মানটা এখানে আমরা পুট করে দেবো, কারণ আমাদের এখানে দেখো ভি এবং এস চাই, আর এর দরকার নাই। তাহলে আর এর মানটা বের করে এখানে আর এর জায়গায় বসিয়ে দিলে আমাদের ভি আর এস থাকবে, তাদের মধ্যে দেখো সম্পর্কটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আবার পুট করে দিচ্ছি, দেখো করো। তাহলে ভি সমান সমান K1 রেখে দিলাম, আর আর এর জায়গায় বসিয়ে দেবো, দেখো আর এর জায়গায় মানটা বসাবো, এই যে এস বাই K2, তার পাওয়ার ছিল 1/2। আবার কিন্তু আমাদের দেখো বাইরে কে আছে, বাইরে কিন্তু কিউব ছিল, তো আমরা এখানে আবার হোল কিউব দিয়ে দিব। ওকে, আচ্ছা বা এবার এটাকে সরল করি আমরা, ভি সমান সমান, তা দেখো তো এটা যদি আমরা সরল করি তাহলে কত দাঁড়াবে, তাহলে এই যে দেখো K1, আর এখানে পাওয়ারটা যদি ভেঙে দাও এটা, তাহলে এটা পাওয়ারটা এভাবে ভাঙতে পারবা, এস বাই K2, আর এখানে 1/2 আর 3 গুণ করে 3/2 পেয়ে যাবা। তাহলে ভি সমান সমান K1 ইন্টু, তাহলে এখানে এসের পাওয়ারে কত হবে, এসের পাওয়ারে হয়ে যাবে আমাদের 3/2,
আর এই যে কে এর পাওয়ার যেটা আসবে এখানে নিচে আসলাম, কে এর পাওয়ারে আসবে কত, এখানেও 3/2 এভাবে চলে আসবে। তাহলে এখানে আমরা ভি সমান সমান এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, একটা কী ধ্রুবক নিয়ে নিলাম, এটাকে আমরা এম ধ্রুবক নিয়ে নিলাম এম, আর এখানে এস এর পাওয়ার কত আছে 3/2। ওকে, এবার আমরা উভয় দিকে বর্গ করে দেবো। ওকে, আমরা একটু জায়গাটা প্লেস করে কোথায় জায়গাটা প্লেস করব, আচ্ছা আমরা একটু এই জায়গাটা দেখাই কষ্ট করে, এই জায়গা নিয়ে আসি, জায়গাটা আর মুছামুছি করবো না। তার মানে যদি বর্গ করে দিই তাহলে আমরা ভি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমাদের, দেখো এখানে দেখো বর্গ করলে এই দুইটা কিন্তু কেটে যাবে, শুধু কিউব থেকে যাবে, তাই না? এই যে এরপর যদি বর্গ করো এই যে 1/2 দুইটা কেটে যাবে, 3 থেকে যাবে। তাহলে এখানে আমরা কিন্তু দেখো আমাদের বলে দিচ্ছি, এখানে শুধু আমরা এই যে কিউব করে দিলাম, ঠিক আছে? এই যে 1/2 নিচে ছিল না, দুইটা কিন্তু কেটে যাবে, উভয় পক্ষে বর্গ করে এটা আমরা পেয়ে যাব। এবার এখানে কি করব, এই যে ভি স্কোয়ার, এই যে এম স্কোয়ারটাকে আমরা এন ধরে নিলাম, এন এস কিউব, দেখো চলে যাচ্ছে। তাহলে অতএব এখান থেকে আমরা লিখে দেবো ভি স্কোয়ার ভেরিয়েস এস কিউব, দেখো আমাদের চলে যাচ্ছে। এই যে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, যে গোলকের আয়তনের বর্গ আর গোলকের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘরের সঙ্গে সরল বেঁধে থাকবে, যেটা আমাদের এখানে আছে। তো এটাই প্রমাণ করতে বলেছিল, আমরা এখানে লিখে দেবো প্রুফড, প্রমাণিত। তোমরা অতএব লিখতে পারো এই কথাটা, এই যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল বেঁধে থাকবে, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে? পাশে আমরা কিন্তু এখান থেকে প্রমাণ দেখিয়ে দিলাম। ওকে, আর এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে? তা দেখা হবে আবার তোমাদের পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।